উফ, রিং হচ্ছে তো হচ্ছেই, ধরছে না কেন? যত বড় হচ্ছে তত বেপরোয়া হয়ে উঠছে মেয়েটা। লাগাম লাগাম বড্ড আলগা হয়ে যাচ্ছে আজকাল। টেবিলের উপর রাখা ফোনটা তুলে আবারও ডায়াল করে। চোখ দুটো অস্থির হয়ে স্ক্রিনে আটকে থাকে। ধর সোহা, ধর। এই মেয়েটাকে নিয়ে আর জাস্ট পারা যাচ্ছে না। একটু যদি কথা শুনতো। বড্ড অবাধ্য হয়ে উঠছে দিন দিন। বোঝানোর চেষ্টা করি, শাসন করতে চাই, কিন্তু ফল হয় উল্টো। কেন যে বোঝে না? এই বয়সে এসে কি যে হয়েছে ওর! কিছুতেই ফোনটা ধরছে না। ফোনটা বাজতে বাজতে থেমে যায়। কৃষ্ণেন্দু ফোনটা পকেটে গুঁজে নেয়। ড্রয়িং রুমের একদিকে পায়চারি করতে শুরু করে। ঘরের মৃদু আলোতে দেওয়ালের ওপরে যে লম্বা ছায়াটা পড়ছে, সেই ছায়াটা দেখেও ওর বিরক্ত লাগছে। ওর চোখে মুখে স্পষ্ট টেনশনের ছাপ। ও তার মায়ের দিকে তাকায়। মা তখন সোফায় বসে উদ্বেগে একটা জপের মালা ঘোরাচ্ছেন। মৃদু আলোয় মায়ের মুখের রেখাগুলো আরো স্পষ্ট দেখাচ্ছে। কৃষ্ণেন্দু অধৈর্য গলায় মায়ের দিকে তাকিয়ে বলল, মা, সোহা বেরোনোর সময় তোমার সঙ্গে কিছু কথা বলেছিল? মানে, কখন ফিরবে, কোথায় যাচ্ছে, তেমন কিছু বলেছিল কি? জপের মালাটা গুনতে গুনতে থামাতে গিয়েও থমকে যান। চোখ তুলে ছেলের দিকে তাকান। তার চোখে আরো গভীর উদ্বেগ। হ্যাঁ, না রে বাবা, সে তো বলল স্কুলে ঠাকুর দেখতে যাচ্ছি, পুজো আছে, ফিরতে একটু দেরি হবে। আর তো কিছু বলেনি। আজকালকার মেয়ে কখন যে কি করে। এই তো কিছুক্ষণ আগে বিকেলে আমি বললাম, হ্যাঁ রে সোহা, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? স্কুলে ঠাকুর দেখতে যাচ্ছিস, তার জন্য আবার এত সাজের কি আছে? কিন্তু কোনো কথার উত্তরই দিল না, হন হন করে বেরিয়ে গেল। কি? বেরিয়ে গেল? আর তুমি অমনি সবকিছু দেখে শুনে চুপ করে রইলে? আরে বাবা, কেন জিজ্ঞাসা করনি যে কোথায় যাচ্ছিস, কার সঙ্গে যাচ্ছিস? কেন জিজ্ঞাসা করব না? জিজ্ঞাসা করেছি তো। বলল, স্কুলে যাচ্ছি ঠাম্মা, বন্ধুদের সাথে একটু আনন্দ করব, আজ তো সরস্বতী পুজো। আর কি বলবো বল? তুই তো জানিস সোহা আবার কারোর কথা শুনতেও চায় না। পূর্ণেন্দু আর স্বস্তিকা থাকলে আজ এমন হতো না রে। মায়ের কথার মাঝখানে আচমকা তাকে থামিয়ে দিয়ে স্বরটা খানিকটা তীব্র করে কৃষ্ণেন্দু জবাব দিল, আহ মা, প্লিজ, ওই কথাগুলো এখন থাক। এখন আমরা সোহাকে নিয়ে কথা বলছি। ও তো আর বাচ্চা নেই যে ও যা ইচ্ছে তাই করবে। ওর একটা দায়িত্বজ্ঞান থাকা উচিত। আফটার অল ওর 15-16 বছর বয়স হলো, অথচ এখনো... শোন, তুই না একটু বেশি কঠোর হয়ে যাচ্ছিস বাবা। মেয়েটা ছোটবেলা থেকেই বাবা মা হারাতো। তুই যা করেছিস ওর জন্য মানছি, তা অনেক বাবা মাও করে না। কিন্তু মাঝে মাঝে না একটু নরম হতে হয় রে বাবা। এই বয়সে সবার একটু স্বাধীনতা পেতে ইচ্ছে করে। স্বাধীনতা? স্বাধীনতা পেতে ইচ্ছে করে? আচ্ছা, স্বাধীনতা মানে কি যা ইচ্ছে তাই করা? রাত 8টা বাজে মা, এখনো ওর দেখা নেই, ফোনটাও সুইচ অফ। উত্তেজনায় কৃষ্ণেন্দু পায়চারির গতিবেগ বাড়িয়ে দিয়েছে, আর তার সঙ্গে হাত দিয়ে মাথার চুলগুলো এলোমেলো করতে করতে বলছে, আচ্ছা মা, ওর কোনো ভালো বন্ধুর নাম্বার তোমার কাছে জানা আছে? মানে, যার সাথে ও সব কথা শেয়ার করে, বা যার সাথে সারাক্ষণ ফোনে কথা টথা বলে, এমন কেউ জানো কিছু? ভালো বন্ধু বলতে, হ্যাঁ, ওই যে একটা মেয়ে আছে না রে, ওর ক্লাসমেট, রুকমা না কি যেন, ওদের বাড়ি তো কাছেই। আমি তো দেখতাম ওরা মাঝে মাঝে একসাথে পড়তে যেত। রুকমাকেও ফোন করে দেখলি না কেন? এবার খানিক বিরক্ত হয়ে যায় কৃষ্ণেন্দু। রুকমা? কে এই রুকমা? রুকমার নাম্বার আমি কোথা থেকে পাবো? ওর সাথে তো আর আমার কোনো কথা হয় না। তুমি রাখো না নাম্বার? না রে বাবা, আমার কাছে ওর বন্ধুদের নাম্বার নেই। আজকাল তো সব ওই স্মার্টফোন।
কে রাখে পুরনো দিনের মতো নাম্বার লিখে? ব্যাস হয়ে গেল। এবার তাহলে আমি এই রুকমা নাকি তার নাম্বারটা পাবো কোথা থেকে মা? কৃষ্ণেন্দু হতাশ হয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে আবার ফোনটা হাতে তুলে নেয়। এবার ডায়াল করে স্কুলের ল্যান্ডলাইন নাম্বার। বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একটি মহিলা কণ্ঠস্বর ভেসে আসে। কৃষ্ণেন্দু যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি নমস্কার, কৃষ্ণেন্দু ভট্টাচার্য বলছি। ওই ইমামিপুর হাই স্কুল, হ্যাঁ মানে ইমামিপুর হাই স্কুলের ক্লাস 10-এর স্টুডেন্ট সোহা ভট্টাচার্যের গার্জিয়ান। ও আসলে আমার দাদার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ও তো আজ সরস্বতী পুজো উপলক্ষে স্কুলেই গিয়েছিল, কিন্তু এখনও বাড়ি ফেরেনি জানেন। ওর ফোনটাও সুইচ অফ। যদি একটু খোঁজ পাওয়া যেত। ওপাশের কিছু একটা প্রত্যুত্তরে কপালে খানিকটা ভাঁজ পড়ে কৃষ্ণেন্দুর। মিস এস বাসু? ও আচ্ছা, উনি বোধহয় ওর ক্লাস টিচার। ঠিক আছে, তাহলে একবার ওনার নাম্বারটা কাইন্ডলি একটু দেবেন। আমি তাহলে সরাসরি ওনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, 1 মিনিট, আমি একবার পেনটা। আহা, হ্যাঁ হ্যাঁ বলুন। 9 8। কাগজ কলম খুঁজে ফোন নাম্বারটা নোট করে কৃষ্ণেন্দু তার মায়ের দিকে তাকায়। তারপর ফোনের অপর প্রান্তে যিনি রয়েছেন তাকে একটা কৃতজ্ঞতা জানাতে ভোলে না। ওকে ওকে, আমি এখনই কল করছি। ধন্যবাদ ধন্যবাদ, কেমন? ফোন রেখে কৃষ্ণেন্দু দ্রুত মিস এস বাসুর নাম্বার ডায়াল করে। রিং হয়ে যায়। কৃষ্ণেন্দু ফোনের দিকে তাকিয়ে অজানা উদ্বেগে অস্থির হয়ে উঠেছে। কি রে, পেয়েছিস? এবার এবার দেখ তো, ম্যাডামের সাথে কথা বলে দেখ কিছু জানতে পারিস কিনা। তবে রেগে যাস না বেশি। চাপা বিরক্তি প্রকাশ করে কৃষ্ণেন্দু। রাখবো না মানে? যা যা শুনি আজকাল এই বয়সের ছেলে মেয়েদের নিয়ে, তার তুমি কি করে জানবে মা? মা তার ছেলেকে বিলক্ষণ চেনেন। রেগে গেলে ঠিক কি অবস্থা হয় মাথার তা খুব ভালো করেই জানা। তাই আস্তে করে ছেলের হাতটা ধরেন। এই বয়সের ছেলেমেয়েরা তো আর তোদের মতো নয় রে বাবা। আমাদের সময় যেমন ছিল এখন সব বদলে গেছে। এদের সাথে আবার রাগ করে কথা বললে, চিৎকার করলে ওরা আরো বেশি জেদি হয়ে যায়, আরো দূরে চলে যায়। এদেরকে বোঝাতে হয়, আদর করে বুঝিয়ে কাজ আদায় করতে হয়, বুঝলি? কৃষ্ণেন্দু দীর্ঘশ্বাস ফেলে, ফোনটা কানের কাছে তুলে ধরে। সেই বোঝানো আর যায় না মা। এই যুগে সম্পর্কগুলো এতটাই জটিল। আর সোহা তো অমনি ছেলের কথায় বাধা দিয়ে মাথা নেড়ে মা জানান। হুম, জটিল কি শুধু ওদের? আমাদের সম্পর্কগুলোও তো জটিল। তোকেও তো আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। কথাটা কৃষ্ণেন্দুর মনে কেমন যেন একটা তীব্র ধাক্কা দেয়। সে হঠাৎ করেই মায়ের দিকে তাকায়। মায়ের চোখে সেই পুরনো কথাগুলোর প্রতিচ্ছবি। কৃষ্ণেন্দু দ্রুত চোখ ফিরিয়ে নেয়। মা ছেলের অস্বস্তিটুকুও বুঝতে পারেন। কথা ঘুরিয়ে দিয়ে আবার প্রসঙ্গে ফেরেন। দেখ ম্যাডামকে ফোন কর, উনি নিশ্চয়ই কিছু বলতে পারবেন। আর শান্ত মাথায় কথা বলবি, কেমন? ফোনের রিংটোন বাজছে। কৃষ্ণেন্দু একটা গভীর শ্বাস নেয়। ওর চোখে স্পষ্ট হয় একটা মিশ্র অনুভূতি, উদ্বেগ, রাগ আর চাপা হতাশা। শেষ পর্যন্ত ম্যাডাম ফোনটা তোলেন না। ধর ড্যামিট, ইনিও তো ফোনটা তুললেন না। কেন যে লোকে ফোন বেজে যায় তবু খেয়াল করে না বুঝি না। তাহলে ফোন রাখার কি মানে? এদিকে আমার চিন্তায় যে কি হচ্ছে সেটা আর আমি কাকে বোঝাই। চটপট গাড়ি বারান্দা থেকে গাড়িটা বের করে নিল কৃষ্ণেন্দু।
তারপর খানিকটা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গাড়ি চালানো শুরু করলো। গাড়ির গতি বাড়তে থাকলো শহরতলির রাস্তা দিয়ে। কৃষ্ণেন্দুর গাড়ি ঝড়ের বেগে ছুটে চলল সোহার স্কুলের দিকে। ওর মাথায় তখন ঘুরছে মায়ের সেই কথাটা, তোকেও তো আমি মাঝে মাঝে বুঝতে পারি না। পুরনো স্মৃতির একটা ঝাপসা পর্দা যেন ওর চোখের সামনে দুলছে, কিন্তু ও সেটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। স্কুলের গেটের সামনে গাড়িটা সশব্দে এসে থামে। সরস্বতী পুজো বলে স্কুলের গেটে তখনও সেদিন সাধারণের প্রবেশাধিকার রয়েছে। চারিদিকে নানান রঙিন টুনি লাইট জ্বলছে। গোটা স্কুলটা সাজানো, তবে ভিড় অনেকটাই কমে এসেছে। 2-4 জন অল্প বয়সী ছেলে মেয়ে জটলা করছে গেটের সামনে। কৃষ্ণেন্দু গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। এই তো গেট খোলা। আসলে আজ পুজোর জন্য বোধহয় দেরি অবধি খোলা রেখেছে, কিন্তু সোহাকে কোথায় পাওয়া যাবে? ওদের ওই অডিটোরিয়ামটা বোধহয় ওদিকেই। একবার ওদিকে গিয়ে দেখব, নাকি প্রিন্সিপাল রুমেই একেবারে। মনে মনে কথাগুলো বলতে বলতে চারপাশে তাকিয়ে সোহাকে খোঁজার চেষ্টা করে কৃষ্ণেন্দু। নানান রঙের শাড়ি পরা কত সব ছোট ছোট মেয়ে, আর পাঞ্জাবি পরা কত ছোট ছোট ছেলেরা, কিন্তু এদের ভিড়ে সোহা কই? স্কুলের বারান্দা দিয়ে একজন মধ্যবয়সী শিক্ষক যাচ্ছিলেন। কৃষ্ণেন্দু প্রায় দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। ওর নাম নীলমাধব বাবু। এক্সকিউজ মি, শুনুন, আপনি এই স্কুলেরই টিচার, তাই তো? উনি চশমাটা নাকের ডগায় নামিয়ে জবাব দেন। হ্যাঁ, কেন বলুন তো? আজ তো পুজো, সব অফিসিয়াল কাজ তো বন্ধ। আপনি কি কারোর গার্জিয়ান? কৃষ্ণেন্দু তখনও হাঁপাচ্ছে। হ্যাঁ, আমি ওই সোহা ভট্টাচার্য, ওর কাকা। ক্লাস 10। ও আসলে এখনো বাড়ি ফেরেনি, অনেকক্ষণ বেরিয়েছে। বিকেলের পর থেকে ওর কোনো খোঁজ নেই। আপনি কি সামহাউ ওকে দেখেছেন? মনে মনে কিছু একটা চিন্তা করেন নীলমাধব বাবু। সোহা ভট্টাচার্য? ও, ওই চশমা পড়া মেয়েটি তো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আজ দুপুরবেলা নাগাদ স্কুলের পেছনের গার্ডেন এরিয়ায় ওকে নিয়ে বেশ একটা শোরগোল হয়েছিল। এই কথা শুনে খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়ে কৃষ্ণেন্দু। কি বলছেন? শোরগোল মানে? বলতে পারবেন ঠিক কি হয়েছিল? ওই তো মেয়েটি সোহা আর ওর সাথে সোহেল নামে একটা ছেলে, ওদের মধ্যে খুব বিশ্রীভাবে তর্কতর্কি হচ্ছিল। ছেলেটা নাকি অন্য স্কুলের। সোহা খুব কান্নাকাটি করছিল। আমরা কয়েকজন স্টাফ গিয়ে ওদের থামাই। এসব শুনে কৃষ্ণেন্দুর রাগে চোয়াল শক্ত হয়ে আসে। সোহেল? কে এই সোহেল? আর সোহা কাঁদছিলই বা কেন? আর তারপর কি হলো? দেখুন, অতটা ডিটেল তো জানি না, তবে পরিস্থিতি সামলাতে ওদের ক্লাস টিচার মিসেস এস বাসু ওখানে আসেন। উনি পরিস্থিতি সামলান, দুজনকে প্রায় হাত ধরে টেনে প্রিন্সিপালের রুমে নিয়ে যান। আমি তখন নিজের কাজে চলে গিয়েছিলাম। তারপর থেকে আর ওদের কাউকে দেখিনি। কৃষ্ণেন্দু এবার খানিকটা হতভম্ব। প্রিন্সিপাল রুমে? আচ্ছা, আপনি কি জানেন মানে তারপর ওরা ওখান থেকে বেরিয়ে গেছে কিনা, নাকি এখনো প্রিন্সিপাল রুমেই আছে? এতক্ষণ তো থাকার কথা নয়। প্রিন্সিপাল স্যার তো 5টার সময় বেরিয়ে গেছেন, তবে এস বাসু ম্যাডাম বোধহয় ওদের সাথে অনেকক্ষণ কথা বলছিলেন। আপনি বরং ম্যাডামকে সরাসরি ফোন করে নিন। ফোন নাম্বার আছে নাকি আমি দেব? পকেট থেকে সেই কাগজটা বের করে কৃষ্ণেন্দু চোখের সামনে মেলে ধরল। আই থিঙ্ক মিস এস বাসুর নাম্বার আমি পেয়েছি। দেখুন তো, এটাই তো। কিন্তু উনি তো ফোন তুলছেন না। ও, হতে পারে উনি ব্যস্ত। ম্যাডাম খুব দায়িত্বশীল মানুষ। সোহাকে যদি উনি নিজের জিম্মায় নিয়ে থাকেন তবে নিশ্চিন্ত থাকতে পারেন, মেয়েটা নিরাপদই আছে। তবে ওই ছেলেটির সাথে ওর কি সম্পর্ক বা কেন অশান্তি হচ্ছিল সেটা বোধহয় ম্যাডামই ভালো বলতে পারবেন।
কৃষ্ণেন্দু এসব শুনে স্তব্ধ হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। স্কুলের ফাঁকা বারান্দায় তখন পুজোর প্যান্ডেল থেকে ভেসে আসছে একটা সানাইয়ের সুর। ওর মনে হচ্ছে চারপাশটা যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সোহেল কে? সোহা কেন কাঁদছিল? আর এই এস বাসু ম্যাডাম, তিনিই বা কেন ফোন তুলছেন না? এক অজানা রহস্য আর আশঙ্কায় কৃষ্ণেন্দুর বুকটা কেঁপে ওঠে। কৃষ্ণেন্দুকে খানিক চিন্তিত দেখে নীলমাধববাবু নিজেই জানালেন মিস এস বাসুর ঠিকানা। প্রিন্সিপাল রুমে নিয়ে গেল। মিস এস বাসু। সোহেল নামে কারোর সঙ্গে গন্ডগোল হলো। সোহা কি এমন করেছিল? না, সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। কৃষ্ণেন্দু আর দেরি না করে দ্রুত গেটের দিকে হাঁটা দেয়। ওর মাথায় এখন একটাই লক্ষ্য, যে করেই হোক ওই ম্যাডামের দেখা পেতেই হবে। উনিই এখন একমাত্র যোগসূত্র। গাড়িতে উঠে ও আবার ম্যাডামের নাম্বার ডায়াল করে। এবার ফোনটা বেজেই চলে, কিন্তু ফোনটা এবারেও রিসিভ হয় না। গাড়ি চলতে থাকে নীলমাধব বাবুর দেওয়া ঠিকানার উদ্দেশ্যে। রুদ্ধশ্বাসে স্টিয়ারিং সামলাচ্ছে কৃষ্ণেন্দু। অল্প কিছুক্ষণ এই স্কুল থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় কৃষ্ণেন্দু। গাড়ির হেডলাইটের আলো অন্ধকার রাস্তা চিড়ে এগিয়ে চলেছে। স্টিয়ারিংয়ে কৃষ্ণেন্দুর শক্ত হাতের মুঠো। বাইরে থেকে রাস্তার ধারের প্যান্ডেলগুলোর মৃদু আলোকসজ্জা সরে সরে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে কৃষ্ণেন্দুর নজর যায় রাস্তার মোড়ে এক দল কিশোর কিশোরীর দিকে। কয়েকটা ছেলে সাদা, লাল, হলুদ নানান রঙের পাঞ্জাবি পরে বেশ কয়েকটা তাদেরই বয়সী মেয়েদের সঙ্গে কথা বলছে। মুহূর্তের জন্য কৃষ্ণেন্দুর মনে হলো সময়টা যেন বছর 20-22 পিছিয়ে গেছে। এই তো ঠিক এই দিনগুলোতেই তো আমি হলুদ পাঞ্জাবিটা পরে ঘুরে বেড়াতাম। সেই ওদের স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম, সেই অজানা ভয়ে। আজ সোহাকে খুঁজতে বের হতে গিয়ে সেই দিনগুলোর কথা কেন মনে পড়ছে? কেন মনে হচ্ছে এই সরস্বতী পুজোর গন্ধটা খুব চেনা, অথচ বড্ড যন্ত্রণার। ওর চোখের সামনে তখন ভেসে ওঠে 17-18 বছরের সেই কিশোর কৃষ্ণেন্দুর মুখ। মাধ্যমিক দিয়ে ওঠা সেই দিনগুলো, বুক ভরা উত্তেজনা আর হাতে এক মুঠো পলাশ ফুল। পরক্ষণেই ও নিজেকে আবার ফিরে পায় বর্তমানে। সোহার কথা মনে পড়তেই স্মৃতির সেই ঝাপসা পর্দাটা আবারও ছিঁড়ে যায়। এক চরম মানসিক সংঘাত। একদিকে পুরনো প্রেমের সেই স্নিগ্ধতা, আর অন্যদিকে বর্তমানের এক ভয়াবহ দায়িত্ববোধ। গাড়িটা এসে থামে একটা নিরিবিলি ফ্ল্যাট বাড়ির সামনে। নীলমাধব বাবুর দেওয়া ঠিকানায় চোখ বুলিয়ে কৃষ্ণেন্দু নিশ্চিত হয় এটাই সেই জায়গা। গাড়ি থেকে নামতেই পকেট থেকে ফোনটা সশব্দে বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে মা। ফোনটা রিসিভ করে যতটা সম্ভব স্বাভাবিকতা এনে কৃষ্ণেন্দু জবাব দেয়। হ্যাঁ মা, বলো। কিরে, কোনো খবর পেলি? সোহাকে পেলি স্কুলে? ওর ফোন তো এখনো বন্ধ রে। না মা, ওকে স্কুলে পাওয়া যায়নি। তবে ওখানে একজন স্যারের সঙ্গে কথা হলো, নীলমাধব বাবু। উনি জানালেন সোহাকে ওদের ক্লাস টিচার মিস এস বাসু নামে কেউ একজন তার সাথে করে নিয়ে গেছেন। আমি এখন ওই ম্যাডামের ফ্ল্যাটের নিচেই দাঁড়িয়ে আছি। উনি ফোন তুলছেন না তো, তাই সরাসরি চলে এলাম। মা খানিকটা আশ্বস্ত হয়। ও, টিচারের কাছে আছে। যাক বাবা, তাহলে বোধহয় কোনো বিপদ আপদ হয়নি।
সোহা কেন ওনার কাছে গেল? ওর কি শরীর টরীর খারাপ করেছিল নাকি? জানি না মা, নীলমাধববাবু বলছিলেন স্কুলের কারোর সঙ্গে নাকি সোহার কোনো একটা অশান্তি হয়েছিল। ওই ম্যাডামই সেটা সামলেছেন। আমি ওপরে যাচ্ছি ম্যাডামের ফ্ল্যাটে, দেখি কি হয়েছে। তুমি অত ভেবো না, সোহাকে নিয়ে আমি একেবারে ফিরছি, কেমন? ফোনটা কেটে দিয়ে কৃষ্ণেন্দু ফ্ল্যাটের ভিতরে ঢোকে। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে লিফটের দিকে এগিয়ে যায়। ছোট্ট লিফটটার ভিতর ঢুকে 3 নাম্বার বাটনটা প্রেস করতেই লিফটটা মৃদু শব্দ করে উপরের দিকে উঠতে শুরু করে। লিফটের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কৃষ্ণেন্দু। চোখের নিচে ক্লান্তির ছাপ, চুলগুলো অবিন্যস্ত। নিজের অজান্তেই জামার কলারটা ঠিক করে নেয়। ওর হৃৎপিণ্ডটা যেন আজ স্বাভাবিকের চেয়ে একটু বেশি জোরে চলছে। এটা কি শুধুই সোহার চিন্তায়, নাকি অচেনা কোনো অনুভূতির সংকেত? শব্দ হয়ে লিফটটা 3rd ফ্লোরে এসে থামে। কৃষ্ণেন্দু বেরিয়ে আসে। সামনেই রুম নাম্বার 302। দরজার পাশে একটা ছোট্ট নেম প্লেট, কিন্তু আলো কম থাকায় নামটা স্পষ্ট পড়া যাচ্ছে না। একটা গভীর শ্বাস নিয়ে কলিং বেলের দিকে হাত বাড়ায় কৃষ্ণেন্দু। মিস এস বাসু, আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। ফর গড সেক, সোহা যেন এখানেই থাকে। আমি আর টেনশনটা নিতে পারছি না। কৃষ্ণেন্দু কলিং বেলটা টিপে দেয়। ভিতর থেকে হালকা পায়ের শব্দ শোনা যায়। কৃষ্ণেন্দু স্থির হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে দরজাটা খোলার জন্য আর একটা সদুত্তর পাওয়ার জন্য। কৃষ্ণেন্দু নিজের অজান্তেই সোজা হয়ে দাঁড়ালো। ও যেন মনে মনে তৈরি হচ্ছে, হয়তো কোনো এক গম্ভীর চেহারার শিক্ষিকাকে দেখবে, যিনি সোহাকে নিয়ে অনেক অভিযোগ করবেন। হয়তো ওকে সরি বলতে হবে, হয়তো অনেক কৈফিয়ত দিতে হবে। মৃদু শব্দে দরজাটা খুলে গেল। ফ্ল্যাটের ভিতর থেকে ভেসে আসা হালকা ল্যাভেন্ডার রুম ফ্রেশনারের গন্ধটা কৃষ্ণেন্দুর নাকে এসে ধাক্কা দিল। এই গন্ধটা খুব পরিচিত। মুহূর্তের জন্য ওর শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। দরজাটা পুরোটা খুলতেই সামনে এসে দাঁড়ালেন এক মহিলা। পরনে একটা হালকা ঘিয়ে রঙের তাঁতের শাড়ি, চুলগুলো আলগা করে একটা ক্লাচ দিয়ে আটকানো। চোখে মুখে আভিজাত্য আর ক্লান্তির ছাপ থাকলেও একটা অদ্ভুত স্নিগ্ধতা রয়েছে। ড্রয়িং রুমের আলোটা ওর পিছন থেকে আসছিল বলে প্রথম কয়েক সেকেন্ড মুখটা ছায়ায় ঢাকা ছিল। ভদ্রমহিলা ফোনটা কানে ধরেছিলেন, সম্ভবত কৃষ্ণেন্দুর ফোনটাই ব্যাক করছিলেন। দরজায় কৃষ্ণেন্দুকে দেখে উনিও থমকে গেলেন। ওর হাত থেকে ফোনটা প্রায় ফসকে যাচ্ছিল। কৃষ্ণেন্দু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় যেন থমকে গেছে। করিডোরের হলদেটে আলোয় মহিলার মুখটা স্পষ্ট হতেই কৃষ্ণেন্দুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। কৃষ্ণেন্দুর ঠোঁট দুটো কাঁপছে। ও কোনো মতে অস্ফুট স্বরে শুধু একটা শব্দই উচ্চারণ করতে পারল, এ কি তুমি? ভদ্রমহিলার চোখেও তখন এক আকাশ বিস্ময় আর অব্যক্ত যন্ত্রণা। ওর ঠোঁট নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। শুধু দুজনের চোখের দৃষ্টি একে অপরের চোখে এসে যেন স্থির হয়ে গেল। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল।
প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। দু সাল ফেব্রুয়ারি মাস। কৃষ্ণেন্দুদের স্কুলের পুরনো লাল ইঁটের দেওয়াল, চারিদিকে পলাশ গাছের ছড়াছড়ি। টিফিন পিরিয়ডের ঘন্টা বাজছে। সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কৃষ্ণেন্দুর। ও এখন একাদশ শ্রেণীর ছাত্র। হাফ হাতা সাদা জামা আর খাকি রঙের প্যান্ট। স্কুলের বারান্দায় বন্ধুদের সঙ্গে রোজকার মতো গল্প গুজব করছিল সেদিনও। রোদে পোড়া স্কুল চত্বরে একটা উৎসবের আমেজ। কাল সরস্বতী পুজো, তাই আজ ক্লাস হওয়ার বালাই নেই, শুধু প্যান্ডেল সাজানোর ব্যস্ততা। কৃষ্ণেন্দুর বন্ধু অর্ণব হঠাৎ কনুই দিয়ে ধাক্কা দিল ওকে। এই এই দেখ দেখ, পাশের গার্লস স্কুল থেকে ইনভিটেশন কার্ড নিয়ে এসেছে মনে হয়। স্কুলের সামনের লোহার বড় গেটটা দিয়ে এক ঝাঁক মেয়েরা ভিতরে ঢুকছে। সবার পরনে স্কুলের মেরুন সাদা ইউনিফর্ম, চুলে দুটো করে বিনুনি। সেই মেয়েদের ভিড়ের মধ্যেই কৃষ্ণেন্দু প্রথম দেখল তাকে। তার চোখ যেন কারোর ওপর গিয়ে স্থির হয়ে গেল। মেয়েটা দলের একটু সামনে হাঁটছে। তার গায়ের রংটা খানিকটা চাপা হলেও চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত মায়া আছে। খুব বেশি হলে ওই 15 কিংবা 16, সম্ভবত ক্লাস 9 কিংবা 10। কৃষ্ণেন্দু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছে। ওর হাতের বলটা কখন যে মেঝেতে পড়ে গেছে সেটাও নিজেও জানে না। মেয়েটা এদিক ওদিক তাকাচ্ছে, হয়তো কিছু একটা খুঁজছে। মেয়েদের দল বারান্দার কাছে এসে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য কৃষ্ণেন্দুর সাথে এই মেয়েটির চোখাচোখি হলো। কৃষ্ণেন্দুর বুকের ভিতর তখন যেন কেউ সজোরে হাতুড়ি পেটাচ্ছে। মেয়েটা একটু এগিয়ে এসে সরাসরি কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি, হেড স্যারকে কোথায় পাবো? ইনভিটেশন কার্ডটা দিতে এসেছি। কৃষ্ণেন্দু যেন কয়েক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলল। ওর বন্ধুরা পিছন থেকে ফিসফিস করছে, কিন্তু ও কিছুই শুনতেই পারছে না। ও হেড স্যার, ওই তো ওই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ওনার অফিস। আমি কি সাথে করে নিয়ে গিয়ে দেখিয়ে দেব? না, ঠিক আছে, আমরা খুঁজে পাবো, ধন্যবাদ। স্বাগতা ওর বান্ধবীদের নিয়ে সিঁড়ির দিকে এগোতে থাকে। কৃষ্ণেন্দু সেখানে কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ, কিন্তু ওর মন হার মানতে চায় না। ও চায় আরও কয়েকটা মুহূর্ত কথা বলতে। স্বাগতারা কয়েক ধাপ সিঁড়ি ওঠার পর কৃষ্ণেন্দু একটু সাহস সঞ্চয় করে পিছন দিক থেকে ডাক দিল, শোনো। স্বাগতা ঘাড় ঘুরিয়ে তাকালো। ওর একটা বিনুনি কাঁধের উপর এসে পড়েছে। তোমরা কি ওই পাশের এমপি গার্লস স্কুল থেকে আসছো? স্বাগতা মাথা নেড়ে জানালো। হ্যাঁ, তোমাদের স্কুলেও তো কাল পুজো হবে। আমাদের সবাইকে বর্দি ভাই নেমন্তন্নর কার্ডটা তোমাদের হেড স্যারের অফিসে দিতে পাঠালেন। হ্যাঁ, আমাদের স্কুলেও কাল পুজো, সেজন্যই তো আজকে আমরাও ব্যস্ত। ওই ঠাকুরের জায়গাটা সাজাচ্ছি। আমি কৃষ্ণেন্দু, 11-এ পড়ি। তোমার নাম? স্বাগতা একটু ইতস্তত করে, তারপর জানায়, আমার নাম স্বাগতা, 9-এ পড়ি। ও আচ্ছা, স্বাগতা, নাইস নেম। স্বাগতা একটু লজ্জিত হয়ে মাথা নিচু করল। তারপর ও ওর বান্ধবীদের সাথে ওপরে উঠে গেল। কৃষ্ণেন্দু নিচে দাঁড়িয়ে অপলক চোখে ওপরে উঠে যাওয়া স্বাগতার দিকে তাকিয়ে রইল। বসন্তের প্রথম বাতাসটা তখন স্কুলের বড় পলাশ গাছটার পাতা কাঁপিয়ে এসে ওর গায়ে লাগলো।
পলাশ ফুলের সেই হালকা গন্ধটা ওর মনে এক অদ্ভুত অনুরণন তৈরি করলো। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে এসে ওর পিঠে একটা চাপড় মেরে অর্ণব মজা করতে শুরু করলো। কিরে, হ্যাঁ? প্রেমে পড়ে গেলি নাকি প্রথম দেখাতেই? নামও জেনে নিয়েছিস দেখছি। কৃষ্ণেন্দু তখন স্বপ্নে বিভোর। স্বপ্নাতুর গলায় জবাব দিল, জানি না রে অর্ণব, মেয়েটার চোখের মধ্যে না কেমন একটা মায়া আছে, মনে হচ্ছিল অনেক দিনের চেনা। তারপর কৃষ্ণেন্দু পকেট থেকে একটা নোট বের করে অর্ণবকে বলল, এই চল, কালকের পুজোর জন্য একটা হলুদ হলুদ পাঞ্জাবি কিনতে হবে। আমি জানতাম না সরস্বতী পুজোটা এবছর এত স্পেশাল হতে পারে। বিকেলের সোনালি রোদ্দুরে কৃষ্ণেন্দু স্কুলের গেটের দিকে তাকিয়ে থাকে, আর ওপাশ থেকে কার্ড বিলি করে স্বাগতারা বেরিয়ে যাওয়ার সময় একবার ফিরে তাকিয়ে হাসে কৃষ্ণেন্দুর দিকে। সেই হাসিতেই যেন বসন্তের প্রথম পলাশ ফুটে ওঠে। কৃষ্ণেন্দু আজ আয়নার সামনে অনেকক্ষণ সময় কাটিয়েছে। গায়ের নতুন হলুদ পাঞ্জাবিটা কুঁচকে যাতে না যায় সেদিকে কড়া নজর রেখেছে। পকেটে চিরুনি দিয়ে বারবার চুল ঠিক করেছে। অর্ণব স্কুলের গেটে দাঁড়িয়ে ওকে দেখেই হো হো করে হেসে উঠল। আরে বাস, এই যে সাক্ষাৎ কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, আজ কি আর গার্লস স্কুল থেকে আমাদের কৃষ্ণ ফিরে আসবে? মনে তো হচ্ছে পাশের স্কুলেই ঘর জামাই হয়ে থেকে যাবে। কৃষ্ণেন্দু খানিক লাজুক হাসে বটে, তারপর বলে, ধুস, ইয়ার কি মারছিস, চল তো, দেরি হয়ে যাচ্ছে। অঞ্জলি তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার যদি ওদের স্কুল বন্ধ করে দেয়। দুই বন্ধু মিলে এসে পৌঁছলো এমপি গার্লস স্কুলের গেটের সামনে। গেটের সামনে তখন প্রচুর ভিড়। ছেলেদের প্রবেশের অনুমতি থাকলেও সবার চোখে যেন কি একটা খুঁজছি খুঁজছি ভাব। কৃষ্ণেন্দু আর অর্ণব ভিতরে ঢুকল। প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে অঞ্জলির ফুল বেলপাতা ছড়ানো দেখল, কিন্তু কৃষ্ণেন্দুর চোখ তখন খুঁজছে সেই পরিচিত মুখটা। আধ ঘন্টা কেটে গেল, কিন্তু স্বাগতার তো পাত্তা নেই। হতাশ গলায় কৃষ্ণেন্দু বলল, অর্ণব, ওকে তো দেখছি না রে, মনে হয় আসেনি, আর না হলে শিওর বাড়ি চলে গেছে। চ। আরে ধৈর্য ধর, সরস্বতী পুজোর দিন মেয়েরা একটু বেশি সাজগোজ করে, টাইম তো লাগবেই। এভাবেই কেটে গেল আরও মিনিট 15। তারপর কৃষ্ণেন্দু খানিক মন মরা হয়ে গেল। ওর মনে হলো এই হলুদ পাঞ্জাবিটা কেনাটাই বৃথা। ধুর, চল, খিদে পেয়েছে, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, মনে হয় আসবে না। ছাড়। ওরা যখন গেটের দিকে পা বাড়িয়েছে ঠিক তখনই অর্ণব ওর হাতটা সজোরে খামচে ধরল। এই, ওই দেখ, 3 নম্বর ঘরের বারান্দা দিয়ে কে নামছে, দেখ 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 দেখ। কৃষ্ণেন্দু তাকালো। লাল পাড় দেওয়া একটা বাসন্তী রঙের শাড়ি পরে নামছে স্বাগতা। হাতে একটা পুজোর থালা, কপালে ছোট্ট একটা টিপ। আজ চুলে আর বিনুনি নেই, একদম খোলা চুল পিঠময় ছড়িয়ে আছে। কৃষ্ণেন্দু যেন নিঃশ্বাসটুকু নিতেই ভুলে গেল। স্বাগতা নিচে নেমে বান্ধবীদের সাথে হাসাহাসি করছিল। হঠাৎ ওর নজর পড়ল কৃষ্ণেন্দুর দিকে। এক মুহূর্তের জন্য স্বাগতাও থমকে গেল। ওর ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। কৃষ্ণেন্দু সাহস করে এগিয়ে গেল। আসছিলে না দেখে ভাবলাম বোধহয় আর আসবেই না। বেশ অবাক হলো স্বাগতা। আমাকে খুঁজছিলে বুঝি? কিন্তু হঠাৎ আমাকে কেন? আসলে শাড়ি পরার তো অভ্যেস নেই, মা পরিয়ে দিয়েছে,
তাই একটু দেরি হলো আর কি। তোমাকে কিন্তু হলুদ পাঞ্জাবিতে খুব ভালো লাগছে। কৃষ্ণেন্দুর মনে হলো ও যেন মেঘের ওপর দিয়ে হাঁটছে। সামান্য এই কটা কথা, কিন্তু এর চেয়ে বড় প্রশংসা ও জীবনে শোনেনি। সরস্বতী পুজোর সেই দিনের পর থেকে কৃষ্ণেন্দুর জীবনের রুটিন বদলে গেল। ওর স্কুল ছুটি হয় 4টে, আর স্বাগতাদের 4:20। কৃষ্ণেন্দু ওর সাইকেলটা নিয়ে রোজ স্বাগতাদের স্কুলের থেকে কিছুটা দূরে একটা বড় বট গাছের নিচে দাঁড়িয়ে থাকে। সেদিনও ঠায় দাঁড়িয়েছিল। দূর থেকে দেখলো স্বাগতা ওর 2 বান্ধবীর সঙ্গে হেঁটে হেঁটে আসছে। কৃষ্ণেন্দু সাইকেলটা নিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো। স্বাগতা ওকে দেখেই বান্ধবীদের থেকে একটু পিছিয়ে এলো। রোজ কি হেঁটেই বাড়ি যাও? স্বাগতার তখন চোখে মুখে লজ্জা। একটু এদিক ওদিক তাকিয়ে নিয়ে জবাব দিল, হ্যাঁ, এই তো মোড় অবধি। তুমি রোজ কেন এখানে দাঁড়িয়ে থাকো? পাড়ায় জানাজানি হলে কিন্তু খুব বকা খাবো। কেউ জানবে না। আমি তো শুধু দূর থেকে দেখি তুমি ঠিকঠাক বাড়ি পৌঁছলে কিনা। কাল কি আসবে? স্বাগতা মুচকি হেসে মাথাটা নিচু করে। আসবো, তবে ওই মোড়টায় থেকো, স্কুলের গেটের সামনে থেকো না। সবাই আর চোখে তাকায়। এভাবেই শুরু হলো ওদের লুকোচুরি। কোনো মোবাইল ছিল না, ছিল না ইনস্টাগ্রাম, ছিল শুধু চোখের ভাষা আর মাঝে মধ্যে খাতার ভেতর লুকিয়ে দেওয়া ছোট ছোট চিরকুট। কৃষ্ণেন্দু জানত এটা প্রেম কিনা সে জানে না, কিন্তু স্বাগতাকে একদিন না দেখলে ওর দম একেবারে আটকে আসে। একদিন স্বাগতা একটা ছোট হলুদ রঙের খাম কৃষ্ণেন্দুর হাতে দিয়ে চলে গেল। কৃষ্ণেন্দু বাড়ি গিয়ে দরজা বন্ধ করে সেটা খুলল। না না, ভিতরে কিচ্ছু লেখা ছিল না, শুধু একটা শুকনো পলাশ ফুল। কৃষ্ণেন্দু বুঝতে পারল পলাশ শুধু গাছে ফোটে না, ওর মনের ভেতরেও আজ একটা বসন্ত নামল। এই লজ্জা, এই ভয় আর এই লোকচক্ষুর আড়ালে দাঁড়িয়ে থাকা, এটাই যেন ওদের জীবনের শ্রেষ্ঠ সময়। স্কুল লাইফের সেই নির্ভেজাল প্রেম, যেখানে ছুঁয়ে দেখার চেয়েও একে অপরকে চোখে দেখার নেশাটা ছিল অনেক বেশি তীব্র। গোধূলির আলোয় কৃষ্ণেন্দু সাইকেলের বেল বাজাতে বাজাতে বাড়ি ফিরছে। ওর মনের আয়নায় শুধুই স্বাগতার সেই বাসন্তী শাড়ির আঁচল উড়ছে। কৃষ্ণেন্দুর এখন ক্লাস 12, সামনেই উচ্চ মাধ্যমিক। পড়াশোনার চাপ বাড়লেও স্বাগতার সাথে সেই দেখা হওয়ার রুটিন বিন্দু বিসর্গ বদলায়নি। সেদিন বিকেলে ম্যাথস টিউশন ছিল কৃষ্ণেন্দুর, কিন্তু খাতাপত্র নিয়ে সে পৌঁছল গঙ্গার ধারের সেই নির্জন ঘাটটায়। স্বাগতাও আজ কিছু একটা ভাবে ম্যানেজ করে স্কুল থেকে একটু আগেই বেরিয়ে এসেছে। ইউনিফর্মের উপর একটা ওড়না জড়িয়ে বসে আছে কৃষ্ণেন্দুর পাশে। কৃষ্ণেন্দু একটা ছোট্ট নুড়ি পাথর গঙ্গায় ছুঁড়ে মারল। জানো, কাল অর্ণব বলছিল আমি নাকি ইদানিং খুব বেশি হাওয়ায় ভাসছি। সিরিয়াসলি, পড়াশোনায় নাকি আমার একদম মন নেই। স্বাগতা খানিকটা চিন্তিত মুখে জবাব দিল, ও মিথ্যে বলেনি কৃষ্ণেন্দু। আমাদের কিন্তু সামনে বড় পরীক্ষা। তুমি যদি আমার জন্য রেজাল্ট খারাপ করো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ধুর, তুমিও তাই বিশ্বাস করো? শোনো, তোমার জন্য নয়, তোমার ওই দেওয়া চিরকুটগুলোর জন্য ভালো রেজাল্ট হবে। ওগুলোই হলো আমার এনার্জি ড্রিঙ্ক, বুঝলে? স্বাগতা আলতো করে হাসে। ওর হাতের উপর কৃষ্ণেন্দুর হাতটা এক মুহূর্তের জন্য এসে থামে। প্রথম স্পর্শ, বিদ্যুতের মতো একটা শিহরণ দুজনের শরীর দিয়ে বয়ে যায়।
দুজনেই থমকে যায়। চারপাশের কোলাহল যেন নিভে গেল। পরদিন স্কুলে অর্ণব আর শুভ্র কৃষ্ণেন্দুকে কোণঠাসা করল। আরে বলিস না, আমি কাল দেখলাম দুজনকে গঙ্গার ধারে। আচ্ছা কৃষ্ণেন্দু, মেয়েটি কি তোকে জাদু টোনা করেছে? তুই তো আগে মাঠে ফুটবল খেলতে নামতিস, এখন তো প্রেমে পাগল। আরে ধুর, তোরা যা ভাবছিস সেসব কিছুই নয়। ও- ও তো ও তো আমার খুব ভালো বন্ধু। রাত তখন 10টা। কৃষ্ণেন্দু পড়ার টেবিলে ঝুঁকে আছে। সামনে ফিজিক্সের বই খোলা, কিন্তু খাতার এক কোণে পেন দিয়ে ছোট ছোট করে লিখছে এস আর কে। মাঝখানে একটা হার্ট সাইন। হঠাৎ দরজা খোলার শব্দে ও চমকে ওঠে। মা হাতে দুধের গ্লাস নিয়ে ঢুকছেন। কৃষ্ণেন্দু দ্রুত খাতাটা চাপা দেওয়ার চেষ্টা করে। মা গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে জিজ্ঞাসা করেন, কিরে, পড়াশোনা হচ্ছে নাকি অন্য কিছু? আহ না মা, ওই একটা খুব টাফ ম্যাথ, মিলছে না। কৃষ্ণেন্দুর মুখের দিকে তাকিয়ে মা কিছু একটা ভাবলেন। তুই কি আজকাল একটু বেশি রাত জাগছিস? আর বিকেলে যে পড়তে যাচ্ছিস, আজকাল তো ফিরতে এত দেরি করছিস কেন রে? এত দেরি হচ্ছে কেন? কই না তো মা, কেন বলো তো? তোর মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখছি কিন্তু। আয়নার সামনে একটু বেশি সময় কাটাস আজকাল, অকারণে হাসছিস একা একা। মনে রাখিস, সামনে কিন্তু পরীক্ষা। আর দেখ, তোর বাবা নেই, অনেক কষ্টে তোদের দুই ভাইকে বড় করছি। পূর্ণেন্দু তার চাকরিটা পেয়ে গেছে, এখন আমার সব আশা শুধু তোকে নিয়ে। কোনো ভুল যেন না হয় দেখিস। কৃষ্ণেন্দু মাথা নিচু করে থাকে। মায়ের কথায় একটা চাপা অপরাধ বোধ কাজ করছে ভেতরে। মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার থেমে আবারও বলে গেলেন, হ্যাঁ রে, তোর ওই ড্রয়ারে একটা হলুদ রঙের খাম দেখছিলাম সেদিন, ওটা কিসের? কৃষ্ণেন্দুর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল। কোনো মতে আমতা আমতা করে উত্তর দিল, ওটা ওটা তো অর্ণবের মা। ও একটা আসলে ওই নোট নোট দিয়েছিল ওটাতে করে। ওটাই। মা আর কিছু বললেন না, কিন্তু ওর নীরবতা কৃষ্ণেন্দুর মনে একটা বড় ভয়ের বীজ বুনে দিল। বুঝতে পারল ওদের এই ছোট্ট জগৎটা আর খুব বেশি দিন সবার আড়ালে থাকবে না। দিনগুলো এগোতে থাকে। আবার আসছে সরস্বতী পুজো। তবে এবার কৃষ্ণেন্দু কলেজে প্রথম বর্ষে, আর স্বাগতা দেবে উচ্চ মাধ্যমিক। এবার আর শুধু দেখা হওয়া নয়, কৃষ্ণেন্দু ঠিক করেছে এবার সে সরাসরি নিজের মনের কথাটা বলবে। বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে ও এবার স্বাগতাকে নিজের জীবনের অংশ করতে চায়। আর তার জন্যই ও অনেক যত্ন করে তুলে রেখেছে এক একটা করে পলাশ ফুলের গুচ্ছ। আজ বর্তমান এবং অতীতের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কৃষ্ণেন্দু আর স্বাগতা। 10 বছরের স্তব্ধতা ভেঙে যখন শব্দরা ফিরে আসে, তখন তাতে যন্ত্রণার চেয়েও বেশি থাকে অব্যক্ত অধিকার বোধ। এই মুহূর্তে কৃষ্ণেন্দু দাঁড়িয়ে স্বাগতার মুখোমুখি। আজকের মিস এস বাসু যে সেই ফেলে আসা যৌবনের স্বাগতা, তা বুঝতে পারেনি কৃষ্ণেন্দু। স্বাগতার ফ্ল্যাটের ড্রয়িং রুম, দেওয়ালে একটা সুন্দর ফ্রেম করা পলাশ ফুলের ছবি, বাইরে বসন্তের রাত, ঘরে ঘড়ির টিকটিক শব্দটা ছাড়া আর বাকি সব নিঃশব্দ। কৃষ্ণেন্দু আর স্বাগতা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। 10টা বছর অনেকটা সময়। কৃষ্ণেন্দুর চুলে দু একটা পাক ধরেছে, চোখে চশমা এসেছে, আর স্বাগতার দুশ্চিন্তাহীন সেই হাসি খুশি মুখটার বদলে সেখানে জায়গা করে নিয়েছে এক
শান্ত আভিজাত্য। এই কি সেই স্বাগতা? ও কি এখনো আমার সেই অভিমানটা মনে করে বসে আছে? কত বদলে গেছে ও। পরনের শাড়িটা ওকে অনেক বেশি পরিণত করে তুলেছে। স্বাগতার হাতের আঙুলের দিকে তাকায় কৃষ্ণেন্দু, দেখার চেষ্টা করে রিং ফিঙ্গারে কোনো আংটি আছে কিনা। ও নিশ্চয়ই বিয়েও করেছে। ওর হাজবেন্ড কি এখন বাড়িতে নেই? কৃষ্ণেন্দু নামটা আজও আমার বুকের একটা চিনচিনে ব্যথা জাগিয়ে দেয়। কেন এসেছিল ও আমার স্কুলে আজ? সোহা কি তবে ওরই সেই ছোট্ট ভাইঝি? আজ এতগুলো বছর কেটে গেছে, তবুও একবার তো খোঁজ নেয়নি আমার। কত কঠোর আর পাথর হয়ে গেছে ওর মুখটা। বোধহয় স্ত্রীকে নিয়ে ও খুব খুশি, তাই আর পুরনো কথা মনে করার প্রয়োজন পড়েনি। মনের কথা মনেই রেখে স্বাগতাই প্রথম নীরবতা ভাঙল। ওর গলার স্বর এখন আরো বেশি গম্ভীর আর সংযত। বসো, দাঁড়িয়ে কেন? কৃষ্ণেন্দু যান্ত্রিকভাবে সোফায় বসল। ওর অস্বস্তিটা লুকোনোর কোনো জায়গা নেই। তুমি নিশ্চয়ই সোহার কথা ভাবতে ভাবতে পাগলের মতো এখানে এসেছো। ফোনটা সাইলেন্ট ছিল, তাই তোমার কলগুলো খেয়াল করিনি। সোহা এখন আমার বেডরুমে ঘুমোচ্ছে, খুব ভেঙে পড়েছিল। কৃষ্ণেন্দু নিজেকে খানিকটা ধাতস্থ করে তোলে। হ্যাঁ, মানে স্কুল থেকে আপনার নাম্বারটা পেলাম। সোহা কেন, মানে কি হয়েছিল আসলে? ওই নীলমাধব বাবু বলছিলেন কোনো একটা ছেলের সঙ্গে ওকে দেখা গেছে, কি যেন একটা। জলের গ্লাসটা কৃষ্ণেন্দুর দিকে বাড়িয়ে স্বাগতা বলল, সোহা একটা ভুল মানুষের পাল্লায় পড়েছিল। ওই ছেলেটা সোহেল। ও সোহার সহপাঠী ঠিকই, কিন্তু ওর উদ্দেশ্য ভালো ছিল না। সরস্বতী পুজোর নাম করে ও সোহাকে ভুল বুঝিয়ে মদ বা ওই জাতীয় কিছু খাওয়াতে চেয়েছিল। সোহা রাজি না হওয়ায় ওদের মধ্যে ঝগড়া হয়, আর আমি সেটা দেখতে পাই। কৃষ্ণেন্দুর চোয়াল শক্ত হয়ে যায় রাগে। ও উঠে দাঁড়াতে চায়, কিন্তু স্বাগতা ওকে হাত তুলে শান্ত করে। শান্ত হও, আমি বিষয়টাকে সামলে নিয়েছি। সোহেলকে ওর বাড়ির লোক এসে নিয়ে গেছে, কিন্তু সোহা বাড়ি যেতে চাইছিল না। ও কাঁদছিল আর বলছিল কাকাই আমাকে মেরে ফেলবে। ওর মধ্যে যে তোমার প্রতি এত কেন ভয়, সেটা তুমিই জানো। ঠিক সেই সময় বেডরুমের দরজা খুলে সোহা বেরিয়ে আসে। ওর চোখ দুটো লাল, চুল অবিন্যস্ত। কৃষ্ণেন্দুকে দেখেই ও যেন ফুঁসে ওঠে। তুমি এখানেও চলে এলে কাকাই? আমার উপর নজরদারি করা ছাড়া কি তোমার জীবনে আর কোনো কাজ নেই? স্কুলে এসেছো, ম্যাডামের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছো। তুমি কি আমাকে একটা জেলখানায় বন্দি করে রাখতে চাও? কৃষ্ণেন্দু খানিক গলা চড়িয়েই জবাব দেয়, সোহা, কার সাথে কি ভাষায় কথা বলছো তুমি জানো? আজ ম্যাডাম না থাকলে তোমার কি হতে পারতো কোনো আইডিয়া আছে? তুমি তুমি ওই সোহেল না কি নাম যেন, ওই অসভ্য ছেলেটার সঙ্গে তোমাদের স্কুলের পিছনের গার্ডেন এরিয়ায় কি করছিলে? আমি যা খুশি করব। তুমি কে বলার? তুমি আমার বাবা নাও। আই হেট ইউ কাকাই, আই জাস্ট হেট ইউ। সোহা যখন কৃষ্ণেন্দুর দিকে আঙুল উঁচিয়ে কথাগুলো বলছিল, তখন স্বাগতা হঠাৎ কঠোর স্বরে বলে উঠল, সোহা, স্টপ ইট। সোহা থমকে যায়। স্বাগতা ওর কাছে গিয়ে দাঁড়ায়। ওর কণ্ঠস্বরে এমন একটা ব্যক্তিত্ব ছিল যা সোহা আগে কখনো দেখেনি। তোমার কাকা তোমার ভালো চেয়েই এখানে এসেছেন। এই জেনারেশনের নাম করে উদ্ধত্ত হওয়াটা না কোনো সাহসিকতা নয় সোহা। আজ যদি ওই পরিস্থিতি থেকে আমি তোমাকে না বাঁচাতাম, তবে তোমার এই জেদ আর বিদ্রোহ সব ধুলোয় মিশে যেত। নিজের কাকার সাথে এভাবে কথা বলা অন্তত আমি তোমাকে শেখাইনি। এখন ঘরে যাও, আমরা কথা বলছি। সোহা অবাক হয়ে
স্বাগতার দিকে তাকায়। ও কেন যেন এই ম্যাডামকে খুব মান্য করে। ও মাথা নিচু করে খানিকটা গজগজ করতে করতে আবার ঘরে ঢুকে যায়। সোহা চলে যাওয়ার পর ঘরে আবার নিস্তব্ধতা ফিরে আসে। স্বাগতা সোফায় বসে একটা দীর্ঘশ্বাস ফেলে। বুঝতে পারছে এই সেই সোহা, যার জন্মের পর যার দায়িত্ব নিতে গিয়ে কৃষ্ণেন্দু নিজেকে, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছিল, যার জন্য স্বাগতার সঙ্গে কৃষ্ণেন্দুর দূরত্ব তৈরি হয়েছিল। কৃষ্ণেন্দু সেই অদ্ভুত দায়িত্ববোধ থেকে আজও বেরোতে পারেনি। সোহা খুব জেদি ঠিকই, কিন্তু ওর ভেতরে একাকিত্ব খুব বেশি কৃষ্ণেন্দু। তুমি ওকে শাসন করছো ঠিকই, কিন্তু একবারও ওর বন্ধু হওয়ার চেষ্টা করনি। ও বোধহয় ভাবছে তুমি ওর বাবা মায়ের জায়গাটা নিতে গিয়ে ওর উপর একটা পাথর বসিয়ে দিয়েছ। ক্লান্ত গলায় কৃষ্ণেন্দু জবাব দিল, আমি আর কি করতে পারি স্বাগতা? দাদা আর বৌদি নেই, আমি ছাড়া ওর আর কে আছে? ওর ভালো মন্দ দেখা কি আমার অপরাধ? অপরাধ নয়, কিন্তু পদ্ধতিটা ভুল। আজ বিকেলে সোহেল ওর সাথে যা করতে যাচ্ছিল সেটা শাসন করে আটকানো যেত না। সোহা ওই ছেলেটার কাছে গিয়েছিল শুধু একটু গুরুত্ব পেতে, কারণ বাড়িতে ও সবসময় শুধু নির্দেশ শোনে, আদর পায় না। এই সোহেল আর সোহার ব্যাপারটা ঠিক কি ছিল? আপনি বলছিলেন ওরা স্কুলের গার্ডেন এরিয়াতে? হ্যাঁ, স্কুলের পেছনের সেই পুরনো বাগানটার ধারের জায়গাটা। সাধারণ স্কুলের ছেলেমেয়েরা তো খুব একটা ওখানে যায় না। সোহেল ওকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিচ্ছিল, কিন্তু সোহা সেটা খেতে চায়নি, কারণ ওর মনে হয় সন্দেহ হয়েছিল। সেখান থেকেই ঝগড়া শুরু। আমি যখন পৌঁছই তখন ছেলেটা সোহার হাত ধরে টানাটানি করছিল। আমি জানি এই জেনারেশনকে পুলিশ বা প্রিন্সিপালের ভয় দেখালে কাজ হয় না, তাই আমি ওদের বুঝিয়ে এখানে নিয়ে আসি। ছেলেটাকে ওর বাড়ির লোক এসে ক্ষমা চেয়ে নিয়ে গেছে, কিন্তু সোহাকে আমি ছাড়িনি, কারণ ওর মানসিক অবস্থাটা ঠিক ছিল না। কৃষ্ণেন্দু জানলার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে। 10 বছর আগে এক সরস্বতী পুজোয় ও স্বাগতাকে পলাশ ফুল দিয়েছিল, আর আজকের এই সরস্বতী পুজোয় ও স্বাগতার কাছ থেকেই জীবনের আরও একটা বড় পাঠ শিখল। থ্যাংক ইউ স্বাগতা, আজ তুমি না থাকলে হয়তো। মাঝ পথে কথাটা থামিয়ে দিয়ে স্বাগতা জবাব দিল, ধন্যবাদ দিতে হবে না, ও আমার ছাত্রী। আমি আমার কর্তব্যটুকুই করেছি। তবে কৃষ্ণেন্দু, তুমি কি এখনো আগের মতোই আছো, নাকি সময় তোমাকে বড্ড বেশি বাস্তববাদী করে তুলেছে? কৃষ্ণেন্দু স্বাগতার চোখের দিকে তাকালো। সেই চোখ আজও সেই মায়ায় ভরা, কিন্তু দুজনের মাঝে দাঁড়িয়ে আছে 10-10টা বছরের এক বিশাল মরুভূমি। কৃষ্ণেন্দু কিছু বলতে গিয়েও থেমে গেল। ও কি বলবে যে ও আজও অবিবাহিত, নাকি ভাববে স্বাগতা এখন মিসেস বাসু, অন্য কারোর ঘরণী? ড্রয়িং রুমের সেই আধা আলোয় দুজন মানুষ পাশাপাশি বসেও যেন যোজন যোজন দূরত্ব, কিন্তু বেডরুমের ভেতর থেকে সোহা তখন কান পেতে শুনছে ওদের গলার স্বর। ও বুঝতে পারছে এই ম্যাডাম আর ওর কাকাইয়ের মধ্যে কিছু একটা ব্যাপার আছে, যা ও জানেই না। 2008 সাল, সরস্বতী পুজোর সকাল। কৃষ্ণেন্দু এখন কলেজের সেকেন্ড ইয়ার, আর স্বাগতা উচ্চ মাধ্যমিক দেবে। চারিদিকে ঢাকের শব্দ আর বাসন্তী রঙের ছড়াছড়ি। কৃষ্ণেন্দু অপেক্ষা করছে ওদের সেই পরিচিত গঙ্গার ঘাটে। ওর হাতে আজ কোনো খাম নেই, আছে এক গুচ্ছ টকটকে লাল পলাশ ফুল। ও জানে স্বাগতা পলাশ খুব ভালোবাসে। অনেকক্ষণ পর
দূর থেকে স্বাগতাকে আসতে দেখা গেল। পরনে আজ সাদা শাড়ি, লাল পাড়, ঠিক যেন সরস্বতীর এক প্রতিচ্ছবি। আরে, আজ তো দেরি করে ফেললে। আমি ভাবলাম পরীক্ষা সামনে বলে হয়তো তোমার মা তোমায় আসতে দেয়নি। স্বাগতা খানিকটা হাঁপাতে হাঁপাতে জবাব দিল, মা তো আসতেই দিচ্ছিল না। শেষে রুমার সাথে গ্রুপ স্টাডির নাম করে পালিয়ে এলাম। এগুলো কার জন্য? কৃষ্ণেন্দু সরাসরি স্বাগতার চোখের দিকে তাকিয়ে বলল, এগুলো তোমার জন্য। অনেক দিন ধরে বলবো বলে ভেবেছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। এই পলাশগুলোর মতোই আমার ভেতরেও একটা বসন্ত কেবল তোমার জন্যই জেগে থাকে স্বাগতা। তুমি কি সেই বসন্তের সঙ্গী হবে? স্বাগতা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও জানত কৃষ্ণেন্দু ওকে পছন্দ করে, কিন্তু এভাবে সরাসরি প্রস্তাব ও আশা করেনি। কম্পিত হাতে পলাশ ফুলগুলো তুলে নিল। তুমি জানো কৃষ্ণেন্দু, আমি সেই প্রথম দিন যখন তোমাদের স্কুলে কার্ড দিতে গিয়েছিলাম, সেদিন থেকেই এই দিনটার জন্য অপেক্ষা করেছি। কিন্তু ভয় হতো, যদি তুমি আমায় শুধু বন্ধুই ভাবো। বন্ধুত্বের চেয়েও তুমি আমার কাছে অনেক বেশি স্বাগতা। আমি হয়তো খুব একটা রোম্যান্টিক নই, কিন্তু কথা দিচ্ছি সারা জীবন এই পলাশগুলোর মতোই আগলে রাখব। গঙ্গার বাতাসে তখন বসন্তের গান। ওরা দুজনে পাশাপাশি বসল। না, কোনো স্পর্শ নেই, শুধু একটা অদ্ভুত ভালো লাগার রেশ। কৃষ্ণেন্দু স্বাগতার পড়াশোনার খবর নিল, আর স্বাগতা জানালো ও বড় হয়ে শিক্ষিকা হতে চায়। সেই বিকেলেই ওরা ঠিক করেছিল ওরা কেউ কাউকে কোনো দিন ছেড়ে যাবে না। তারপর থেকে সময় দ্রুত এগিয়ে গেছে। কৃষ্ণেন্দু ইউনিভার্সিটি শেষ করে একটা ছোটখাটো চাকরিতে ঢুকেছে। হঠাৎ একটা বর্ষার রাতে সব ওলট পালট হয়ে গেল। অন্ধকার রাত, ফোনের কর্কশ আওয়াজে কৃষ্ণেন্দুর ঘুম ভাঙল। ওপাশ থেকে ভেসে এলো সেই নিদারুণ সংবাদ। ওর বড় দাদা পূর্ণেন্দু আর বৌদি স্বস্তিকা একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মারা গেছেন, স্পট ডেড। বাড়িতে কান্নার রোল। বছর 2-3-এর সোহা তখন অবাক চোখে তাকিয়ে আছে ওর কাকাইয়ের দিকে। কৃষ্ণেন্দু বুঝতে পারল ওর ওপর আজ এক বিশাল হিমালয়ের ভার চেপে বসেছে। দুর্ঘটনার পর কৃষ্ণেন্দু যেন পাথরে পরিণত হল। অফিস থেকে বাড়ি ফিরে শুধুই সোহার পাশে বসে থাকত। সোহার খাওয়ানো, ঘুম পাড়ানো, এমনকি প্লে স্কুলে নিয়ে যাওয়া, সবটাই নিজে নিজে করতে শুরু করল। স্বাগতার সঙ্গে কথা বলার সময় কমতে থাকল। তারপর একদিন বিকেলে স্বাগতা অনেক বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণেন্দুকে সেই গঙ্গার ঘাটে ডেকে আনল। কৃষ্ণেন্দু, 1 মাস হয়ে গেল আমাদের ঠিক করে কথা হয় না। ফোন করলে তুমি বলো ব্যস্ত আছো। আমি জানি তোমার ওপর দিয়ে বড় ঝড় গেছে, কিন্তু আমি তো তোমার পাশে আছি। আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? আহা, দূরে সরিয়ে দিচ্ছি না স্বাগতা। আমি এখন টায়ার্ড। সোহার ভবিষ্যৎ ছাড়া আমার মাথায় আর কিচ্ছু নেই। শোনো, তুমি আমাকে নিয়ে যা ভেবেছিলে সেটার জন্য কোনো সময় এখন আর আমার হাতে নেই। কেন কৃষ্ণেন্দু? আমি কি সোহাকে ভালোবাসবো না? আমি তো বলেছি আমি তোমার সাথে এই দায়িত্ব ভাগ করে নিতে চাই। দায়িত্ব ভাগ করে নিতে চাই বললেই নেওয়া যায় না। কিভাবে নেবে? তুমি এখন নিজের কেরিয়ার তৈরি করবে নাকি অন্যের বাচ্চার ন্যাপি পাল্টাবে? আমি তোমাকে এই নরকের মধ্যে টানতে চাই না। তাই আমি ঠিক করেছি আমি কোনোদিন বিয়েই করব না। সোহাই আমার সব। স্বাগতা স্তম্ভিত হয়ে গেল। ও বুঝতে পারল কৃষ্ণেন্দুর উপর দায়িত্ববোধের যে পাহাড় চেপেছে সেখানে ওর জন্য আর কোনো জায়গা নেই। তবে কি আমাদের এই কয়েক বছরের সম্পর্কের কোনো মূল্য নেই?
তুমি একাই সব সিদ্ধান্ত নিয়ে নিলে? মূল্য ছিল, কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। হ্যাঁ, আমি আমি তোমাকে মুক্তি দিচ্ছি স্বাগতা। তুমি তুমি কোনো ওয়েল এস্টাবলিশড ছেলেকে বিয়ে করে সুখী হয়েও আমাকে আর বিরক্ত করো না। মুক্তি? মুক্তি তুমি আমাকে দিচ্ছ না কৃষ্ণেন্দু। তুমি নিজেকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত করছো। তুমি বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছো। ঠিক আছে, আজ থেকে আমি আর তোমার সামনে আসবো না। স্বাগতা উঠে দাঁড়ালো। ও চেয়েছিল কৃষ্ণেন্দু অন্তত একটা বার ওকে আটকাবে, বলবে ও ভুল বলছে, ভুল বুঝছে। কিন্তু কৃষ্ণেন্দু গঙ্গার স্রোতের দিকে তাকিয়ে রইল পাথরের মতো। স্বাগতা হন হন করে হেঁটে চলে গেল। এরপর কেটে গেল বেশ কয়েকটা মাস, বেশ কয়েকটা বছর। কৃষ্ণেন্দুর মা বারবার ওকে বিয়ের কথা বললেও কৃষ্ণেন্দু কোনোভাবেই রাজি হলো না। ও সোহার জন্য নিজেকে উৎসর্গ করে দিল। অন্যদিকে স্বাগতা নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে দিল। কিন্তু মাঝে কৃষ্ণেন্দু একটি বারের জন্যও স্বাগতার খবর নিল না। স্বাগতা ভাবল কৃষ্ণেন্দু বোধহয় ওকে ভুলেই গেছে, আর কৃষ্ণেন্দু ভাবল স্বাগতা হয়তো অন্য কাউকে নিয়ে ঘর বেঁধেছে। এভাবেই এক মুঠো পলাশ ফুলের সেই প্রেমের স্মৃতি চাপা পড়ে গেল দায়িত্বের চাপে আর এক বুক অভিমানে। যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে গেল। 10 বছরের এক দীর্ঘ নিঃশব্দ মরুভূমি গ্রাস করল দুজনকে। দায়িত্ববোধ যখন একগুঁয়েমিতে পরিণত হয়, তখন প্রেম তার অধিকার হারায়। কৃষ্ণেন্দু নিজেকে জেতার জন্য হারালো তার জীবনের একমাত্র বসন্তকে। কৃষ্ণেন্দু আর স্বাগতা তখনও স্তব্ধ হয়ে বসে। বেডরুমের দরজার আড়ালে সোহা পাথরের মতো দাঁড়িয়ে শুনছে সবটা। আজ 10 বছর পর সোহাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে খুব অবাক হয়েছিলাম কৃষ্ণেন্দু। তারপর ওর অবাধ্যতা আর তোমার এই অসহায়তা দেখে বুঝলাম তুমি সেদিন আমায় সরিয়ে দিয়ে হয়তো দায়িত্ব পালন করতে চেয়েছিলে, কিন্তু সফল তুমি হওনি। আমি চেয়েছিলাম ও যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয় স্বাগতা। মা আর আমি মিলে ওকে আগলে রাখতে চেয়েছিলাম, হয়তো পারিনি। বঞ্চনা তো ও পাচ্ছেই কৃষ্ণেন্দু। শাসন করতে গিয়ে তুমি ওর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছ। আজ যদি সোহা বিপথে যেত, তবে তার দায় তোমার ওই একগুঁয়ে জেদের হতো। তুমি একা হাতে সবটা সামলাতে চেয়েছিলে, অথচ ভুলে গিয়েছিলে একটা মেয়ের বড় হওয়ার জন্য শুধু কাকা নয়, একটা বন্ধুরও প্রয়োজন। যে বন্ধুর জায়গাটা আমি নিতে পারতাম। না, কৃষ্ণেন্দু আর কোনো উত্তর দিতে পারে না। ওর চোখে আজ অনুশোচনার জল চিকচিক করছে। দরজার আড়ালে সোহা নিজের মুখ চেপে ধরে কাঁদছে। ও এতদিন ওর কাকাইকে শুধু নিষ্ঠুর শাসক ভেবে এসেছে। ও জানতো না এই মানুষটা ওর জন্য নিজের ভালোবাসা, নিজের বসন্তকে বিসর্জন দিয়েছে। সোহার মনে হলো ওর অবাধ্যতাগুলো ওর কাকাইয়ের সেই ত্যাগের উপর চাবুকের মতো আঘাত করেছে। পরদিন সকাল, কৃষ্ণেন্দুর বাড়ি। কৃষ্ণেন্দু অফিস বেরোনোর পর সোহা সুযোগ খুঁজতে থাকে। ও জানে ওর ঠাকুমার কাছেই লুকিয়ে আছে সব রহস্য। সোহা গিয়ে ওর ঠাকুমার পাশে বসল। আজ ওর গলায় সেই আগের উদ্ধত ভাবটা নেই। ঠাম্মা, একটা কথা বলবে? কাকাই কি ছোটবেলায় খুব রাগী ছিল? ও কি কোনোদিন কাউকে ভালোবাসেনি? স্বভাবতই এমন একটা অতর্কিত প্রশ্নে ঠাকুমা খানিকটা অবাক। হঠাৎ এ কথা কেন রে? না রে দিদি, তোর কাকাই তো ছিল বড্ড নরম।
কলেজের সময় একটা মেয়েকে খুব পছন্দও করতো, জানিস। কিন্তু তোর বাবা মা চলে যাওয়ার পর ও নিজের সব সুখ বিসর্জন দিয়ে দিল। মেয়েটা মেয়েটা অনেকবার আসতে চেয়েছিল, কিন্তু তোর কাকাই ওকে ফিরিয়েই দিল, শুধু তোর কথা ভেবে। ও ভাবতো ও বিয়ে করলে যদি তুই অবহেলার শিকার হোস। কোনো মতে চোখের জলটা মুছে নিল সোহা। সেই মেয়েটার নাম কি স্বাগতা ঠাম্মা? ঠাম্মি চমকে ওঠেন। দীর্ঘশ্বাস ফেলে আলমারির লকার থেকে একটা পুরনো নীল রঙের কাপড় জড়ানো অ্যালবাম আর একটা ছোট্ট কাঠের বাক্স বের করেন। এই নে, তোর কাকাই এগুলো আজও আগলে রাখে। ওই মেয়েটার ছবি আর এই শুকনো পলাশ ফুলগুলোই ওর একাকিত্বের সঙ্গী। সোহা অ্যালবামটা খুলে দেখল। বাসন্তী শাড়ি পরা সেই মেয়েটা, আজকের ওর প্রিয় স্বাগতা ম্যাডাম। আর বাক্সের ভিতর রাখা আছে 10 থেকে 12 বছর আগের সেই ধুলো পড়া শুকনো পলাশ ফুলগুলো। সোহা বুঝল ওর কাকাই আজও সেই অতীতেই বাস করে। ও ঠিক করল যে পলাশ ওর জন্য ঝরে গিয়েছিল, সেই পলাশ ও নিজেই আবার ফুটিয়ে তুলবে ওর কাকাইয়ের জীবনে। বিকেলবেলা সোহা টিউশন যাওয়ার নাম করে সরাসরি চলে গেল স্বাগতার ফ্ল্যাটে। স্বাগতা দরজা খুলতেই দেখল সোহা দাঁড়িয়ে আছে, হাতে সেই কাঠের বাক্সটা। সোহা, তুমি এই সময়? ভেতরে এসো। সোহা ভিতরে ঢুকে সোজা স্বাগতার সামনে গিয়ে বসল। টেবিলের উপর সেই শুকনো পলাশগুলো রাখল। ম্যাম, আমি সব জেনেছি। আমি জানি আপনি সেই স্বাগতা যাকে কাকাই একসময় পলাশ দিয়ে ভালোবাসার কথা বলেছিল। আর আমি এটাও জানি আমার জন্যই আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন। সোহা, এগুলো তোমাকে কে বলল? কেউ বলেননি ম্যাম, আমি নিজে ঠাম্মিকে জিজ্ঞাসা করেছি। ম্যাম, কাকাই আজও একা। ও আজও আপনাকে নিয়ে দেখা স্বপ্নগুলো এই বাক্সে বন্দি করে রেখেছে। আমি জানি আমি খুব খারাপ ব্যবহার করেছি কাকাইয়ের সাথে, কিন্তু আমি চাই না কাকাই আর একা থাকুক। ও সারাদিন গম্ভীর হয়ে থাকে ঠিকই, কিন্তু ও আজও আপনার সেই পলাশগুলোকে আঁকড়ে ধরে আছে। স্বাগতা নির্বাক হয়ে শুকনো পলাশ ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। ও ভাবেনি কৃষ্ণেন্দু এগুলো আজও ফেলে দেয়নি। ম্যাম, কাকাই তো জেদি, ও কোনোদিন আপনার কাছে আসবে না। কিন্তু আপনি কি আমাদের বাড়িতে একবার আসবেন ম্যাম? কাল তো আমাদের বাড়িতে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীর পুজো আর খাওয়া দাওয়াও আছে। আপনি কি আসবেন না? কাকাইকে এই একাকিত্ব থেকে মুক্তি দিতে আপনি কি একবারও আসবেন না ম্যাম? স্বাগতা সোহার মাথায় হাত রাখল। ও দেখল সোহার চোখের সেই চঞ্চলতা আজ এক পরিণত বোধে বদলে গেছে। স্বাগতা বুঝতে পারল বসন্তের হাওয়া আবার বইতে শুরু করেছে। মৃদু হেসে স্বাগতা জবাব দিল, আমি আসবো সোহা, তোমার জন্য নয়, তোমার কাকার সেই একগুঁয়েমি ভাঙার জন্য আসবো। সোহা খুশি হয়ে স্বাগতাকে জড়িয়ে ধরল। 10 বছর পর 2 প্রজন্মের 2 নারী হাত মেলালো, একজন পাথর হয়ে যাওয়া মানুষকে আবার রক্ত মাংসের মানুষে ফিরিয়ে আনার জন্য। সোহা বাড়ি ফেরার পথে মনে মনে বলল, ওর কাকাইয়ের জীবন থেকে হারিয়ে যাওয়া বসন্ত ও নিজেই আবার ফিরিয়ে দেবে। সরস্বতী পুজোর পরের দিন, এদিন কৃষ্ণেন্দুদের বাড়িতে বেশ ঘটা করে শীতল ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়। ঠাকুর দালানে পুজো পুজো গন্ধ, চারিদিকে আত্মীয় স্বজনের ভিড়। কৃষ্ণেন্দু ধুতি পাঞ্জাবি পরে একপাশে গম্ভীর হয়ে দাঁড়িয়ে তদারকি করছিল। কৃষ্ণেন্দু যখন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখনই গেটের সামনে একটি পরিচিত অবয়ব দেখে ওর হাতের গ্লাসটা প্রায় পড়ে যাচ্ছিল। ঘিয়ে রঙের উপর লাল পাড় দেওয়া সেই চেনা তাঁতের শাড়ি, হাতে একটা ছোট্ট মিষ্টির প্যাকেট। স্বাগতা দাঁড়িয়ে আছে।
ওর পাশে সোহা, যার চোখে মুখে এক বিজয়ী হাসি। এ কি, তুমি এখানে? স্বাগতা সরাসরি কৃষ্ণেন্দুর চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো অভিযোগ নেই, আছে এক বুক প্রশ্রয়। কেন? তোমার বাড়ির শীতল ষষ্ঠীর নেমন্তন্ন কি শুধু বাইরের লোকেদেরই জন্য? সোহা তো বলল বাড়ির লোকেদেরও অধিকার আছে। সত্যিই তো তাই। স্বাগতা তো এবাড়ির বাইরের লোক নয়। কৃষ্ণেন্দু সোহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সোহা, ও তোমাকে নিয়ে এসেছে। এসো, ভেতরে এসো। সোহা এগিয়ে এসে কৃষ্ণেন্দুর হাত ধরল। ওর স্পর্শে আজ কোনো বিদ্রোহ নেই, আছে গভীর শ্রদ্ধা। কাকাই, আমি ম্যামকে জোর করে নিয়ে এসেছি, আর ঠাম্মাও বলেছে আজ থেকে এই বাড়িতে এস বাসু নয়, শুধু স্বাগতা ম্যামই আসবে। ততক্ষণে কৃষ্ণেন্দুর মাও বেরিয়ে এসেছেন। স্বাগতাকে দেখে ওনার চোখেও জল এসে গেল। উনি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে স্বাগতার হাত ধরে ভিতরে আসার জন্য অনুরোধ জানালেন। বিকেলের পরন্ত রোদ যখন বাড়ির ছাদে এসে পড়েছে, কৃষ্ণেন্দু আর স্বাগতা সেখানে গিয়ে দাঁড়ালো। 10 বছর পর আজ ওরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। দুজনের মাঝখানের সেই বিশাল দেওয়ালটা যেন সোহা এক লহমায় ভেঙে দিয়েছে। আমাকে ক্ষমা করো স্বাগতা, আমি দায়িত্ব পালন করতে গিয়ে অকৃতজ্ঞ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে মুক্তি দিলে তুমি বোধহয় ভালো থাকবে, কিন্তু সোহার কথাগুলো শোনার পর বুঝলাম আমি তোমাকে মুক্তি দিইনি, বরং আমরা দুজনেই একটা বন্দি জীবন কাটিয়েছি। দায়িত্ব মানে তো একাই পাহাড় বয়ে বেড়ানো নয় কৃষ্ণেন্দু। দায়িত্ব মানে তো একে অন্যের হাত শক্ত করে ধরা। আমি চেয়েছিলাম তোমার সেই ভারটা ভাগ করে নিতে, কিন্তু তুমি সুযোগ দাওনি। স্বাগতা ওর নিজের আঁচলের আড়াল থেকে একটা শুকনো পলাশ ফুল বের করে হাত পেতে কৃষ্ণেন্দুর চোখের সামনে তুলে ধরল। 10 বছর আগে গঙ্গার ঘাটে যেটা ফিরিয়ে দিয়েছিলাম, সেটা আজও জমিয়ে রেখেছি। কৃষ্ণেন্দু অবাক হয়ে ফুলটার দিকে তাকালো। ও স্বাগতার হাত দুটো নিজের হাতের মুঠোয় বন্দি করে নিল। এবার আর কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই। সোহা বলেছিল ও আমার বসন্ত ফিরিয়ে দেবে। ও সত্যিই ফিরিয়ে দিল স্বাগতা। এবার থেকে না হয় আমরা দুজন মিলেই সোহাকে মানুষ করব। আমাদের পরিবার এবার সম্পূর্ণ হবে। ছাদের দরজার আড়াল থেকে সোহা আর ঠাকুমা ওদের দেখছিল। সোহা মুচকি হেসে পকেট থেকে একটা টাটকা পলাশ ফুল বের করে ওদের সামনে এগিয়ে দিল। তারপর মনে মনে বলল, কাকাই, এবার আর শুকনো ফুল আগলে রাখতে হবে না, তোমার জীবনে আর কোনোদিন পলাশ ঝরবে না। বাড়ির ঠাকুর দালানে তখন বিসর্জনের তোড়জোড়, কিন্তু সেই বিসর্জনের সুরে আজ বিচ্ছেদের হাহাকার নেই, আছে নতুন করে শুরু করার আনন্দ। বসন্তের হাওয়া বয়ে গেল কৃষ্ণেন্দুর বাড়িতে, ঠিক 10 বছর আগে সেই প্রথম দিনের মতো। এক মুঠো তবু তোমায় দেখে মনের খুলে দিলাম দোর, হঠাৎ করে খুঁজে পেলাম পলাশ রাঙা ভোর। হাতের উপর হাত রেখেছি হারিয়ে যাব তাই, সারা জীবন বসন্তকাল তোমায় যেন পাই। হাতের উপর হাত রেখেছি হারিয়ে যাব তাই, সারা জীবন বসন্তকাল তোমায় যেন পাই। এক মুঠো ওই পলাশ দিল নতুন রঙের দিন, ভালোবাসায় এমন আমার হলো যে রঙিন। আজ যে আমার এমন শুধু তোমায় পেতে চাই, মনের ঘরের প্রজাপতি উড়ে উড়ে যায়। হঠাৎ যেদিন তোমায় দেখে উঠেছিল ঝড়, জানান দিল ভালোবাসা মনের দপ্তর।
কেমন করে এমন হলো মন যে মানে না, এমন আমার হারিয়েছে আজ নিজের ঠিকানা। এক মুঠো ওই পলাশ দিল নতুন রঙের দিন, এক মুঠো পলাশ, এই গল্পটা আজ এখানেই শেষ। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সে কথা। আর যদি তুমি আজ আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য গল্প শুনে থাকো এবং তোমার ভালোবাসার গল্প শুনতে ভালো লাগে, তাহলে আর চিন্তা কেন, চটপট মোবাইল ফোনটা নাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা প্রতি মঙ্গলবার দুপুর ঠিক 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে হাজির হই। ও বাই দ্য ওয়ে, আজকের গল্প এক মুঠো পলাশ। এই গল্পের লেখক ছিলাম আমি, তোমাদের বন্ধু প্রীতম। সঙ্গে গল্প পাঠেও ছিলাম আমি। আর আমার সঙ্গে এই গল্পে অন্যান্য চরিত্রে অন্তরা তো ছিলই, সঙ্গে ছিল মিনহাজুল, অচ্যুতা, অনিন্দিতা এবং মৌটুসী। চলো এবার ঝটপট জানিয়ে দেব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম। কিন্তু তার আগে ভালোবাসার মরশুমের নতুন আরও একটা ভূতের গল্পের চ্যানেল, না সেখানে অবশ্য শুধু ভূত নয়, সঙ্গে রহস্য, রোমাঞ্চ কিংবা সত্য ঘটনা অবলম্বনে নানান সব গল্প নিয়ে আমরা হাজির হই। প্রতি শনিবার রাত্রি 9:30 এবং প্রতি বুধবার রাত্রি 8:30। কি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো কি? জানতাম। তাহলে এক কাজ করো, এই গল্পের ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিংক দেওয়া আছে চ্যানেলের, সাবস্ক্রাইব করে নিও ভূত চর্চা। চলো এবার নাম ঘোষণার পালা। সুপর্ণা পাত্র, অপর্ণা সামন্ত, সঞ্জয় দাস, নিয়তি সিং, সুদীপ অধিকারী, দীপালি সাউ, তসলিমা নাসরিন, লাভ মণ্ডল, আয়ুষ মাখাল, সৌমেন পাত্র, রিয়া জার, অদিতি হালদার, সৌরশ্রী কোলে, রিয়া মাইতি, মোহিনী ভট্টাচার্য, ঈশানী ঘোষ, স্নেহা দাস, জুঁই দাস, সৃজা মুখার্জি, মিতা আচার্য, শম্ভু মাইতি, রিয়া গাইন, শম্ভু ভৌমিক, পায়েল খাটিয়াল দাস, ঝর্ণা খাতুন সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন কিন্তু খুব সহজ। কৃষ্ণেন্দুর দাদা অর্থাৎ সোহার বাবার নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর খুবই সহজ। চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন কিংবা তার থেকেও খানিক বেশি জনের নাম মেনশন করব আমি। আজ তবে এখানেই বিদায় জানাই। আসন্ন সরস্বতী পুজো খুব মজা করে কাটাও প্রত্যেকে। আগামীকাল অর্থাৎ বুধবার ঠিক রাত্রি 8:30টায় ভূত চর্চায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা সত্যি ঘটনা অবলম্বনে নতুন কোনো গল্প নিয়ে। আর আগামী শুক্রবার তোমাদের জন্য আসছে অন্তরার লেখা নতুন ভালোবাসার গল্প লাভ মিসফিট। শুনতে ভুলো না কিন্তু। এমন হলো মন যে মানে না, এমন আমার হারিয়েছে আজ নিজের ঠিকানা। এক মুঠো ওই পলাশ দিল নতুন রঙের দিন, ভালোবাসা এমন আমার হলো যে রঙিন।